প্রাচীন অলৌকিক কথা কি শুধুই রটনা? অবিশ্বাসের ছোঁয়া লেখকের মনে কঠোরভাবে গেঁথেছিল। কি হয়েছিল সেই অলৌকিক গল্পের বাস্তব? গল্প শুরু করবার আগে অ্যাজ ইউজুয়াল জানিয়ে রাখি, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো বা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, কি করছো? সাবস্ক্রাইবটা করে ফেলো এবার। আমরা কিন্তু 80K খুব কাছাকাছি চলে এসেছি। যাই হোক, শুরু করা যাক আজকের গল্প। ইডিথ নেসবিটের কাহিনী অবলম্বনে স্মিতা ভট্টাচার্যর কলমে প্রস্তর মূর্তির অভিশাপ। কিছু মানুষ শুধুমাত্র মুখের কথায় বিশ্বাসী হন না, যতক্ষণ না পর্যন্ত ঘটনার প্রমাণ তাদের চোখের সামনে ভেসে উঠছে। কিন্তু এর বাইরেও কিছু মানুষ আছেন যারা হয়তো কোনো প্রমাণ ছাড়াই আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর সত্যটাকে বিশ্বাস করবেন। আজ অবধি যতজনকে ঘটনাটা বলেছি সবাই অবাক হয়েছেন। ঘটনাটায় আমরা 3 জন জড়িয়েছিলাম, আমার স্ত্রী এলিজাবেথ, আমি এবং আরও একজন। সেই মানুষটা আজও বেঁচে রয়েছেন। এই দুর্বিষহ সত্যের একমাত্র সাক্ষ্য এখন একমাত্র তিনিই দিতে পারবেন। ভালোবেসে বিয়ে করেছিলাম এলিজাবেথ আর আমি। তখন কোনো রকমে খেয়ে পড়ে দিন কাটানোর মতো অবস্থা ছিল আমাদের। ভেবেছিলাম টুকটাক কাজ করে খাবার, ভালো বইপত্র, জামা কাপড় ইত্যাদি সমস্ত জোগাড় করে ফেলব। আসলে নিজের ভালোবাসার মানুষটার সঙ্গে থাকলে যে কোনো বাহ্যিক আয়েশ কেমন যেন ফিকে হয়ে যায়। প্রাপ্য ভালোবাসাটুকুই তখন অন্তরের সমস্ত চাহিদা ভরিয়ে তোলে। আমি ছবি এঁকে কিছু টাকা পয়সা রোজগার করতাম। এলিজাবেথ কিছু লেখালেখি করে সেই টাকাগুলো আমার হাতে তুলে দিত। বিয়ের পর একটা ছোট্ট সুন্দর সংসার আমরা তৈরি করে ফেললাম। কিন্তু বিয়ের পরে প্রথম যে সমস্যাটা দেখা গেল তা হলো একটা সুন্দর ভাড়া বাড়ির অভাব। আমাদের মুষ্টিমেয় রোজগারে নিজেদের পছন্দ মতন একটাও বাড়ি আমরা খুঁজে পেলাম না। কোনো বাড়িতে বেডরুম পছন্দ হলে তার পরিবেশ ভালো লাগতো না, আবার কোনো বাড়ির বাগান পছন্দ হলে তার ঘরগুলো ছিল ব্যবহারের অযোগ্য। এই বাড়ি খোঁজার পাল্লায় পড়ে আমরা রীতিমতো বিরক্ত হয়ে উঠেছিলাম। শেষ পর্যন্ত একেবারে হানিমুন সেরে এসে একটা মনের মতো বাড়ি আমরা খুঁজে পেলাম। ব্রেনজেটে একটা পাহাড়ের ওপর খুব সুন্দর দেখতে একটা বাড়ি আমাদের মন কেড়ে নিল। সামনের বাগানের অতীব সুন্দর সুন্দর গাছপালা, মনোরম পরিবেশ আর গোছানো বাড়িটা এক কথায় আমরা বেছে নিয়েছিলাম। যেদিকে চোখ যায় বড় বড় গাছ, সামনে একটা গোলাপের বাগান, তাতে নানান রঙের ফুল ফুটে রয়েছে। দূরে সমুদ্রের নীল সরল রেখা চোখ একেবারে জুড়িয়ে দেয়। এই বাড়িটার একটা অন্যতম আকর্ষণ ছিল বাড়ির অনতি দূরে থাকা একটা চার্চ। বাড়ির জানলা দিয়ে চার্চের উঁচু মাথাটা স্পষ্ট দেখা যায়। বাড়িটা থেকে চার্চে যাওয়ার রাস্তাটাও ভালোভাবে বাঁধানো। আমাদের মতো মানুষ যারা প্রকৃতির সঙ্গে থাকাটাকে জীবনের অন্যতম উদ্দেশ্য বলে মনে করে, তাদের পক্ষে এই বাড়িটা ছাড়ার কথা ভাবা সম্ভবই নয়। বাড়িটা আমরা সাধ্যের মধ্যে পেয়েও গিয়েছিলাম, কারণ বাড়িটা ছিল মেন শহর থেকে বেশ কিছুটা দূরে। পাহাড়ি এলাকা, যাতায়াতের একটু অসুবিধা তো হওয়াই স্বাভাবিক, কিন্তু একসঙ্গে সব কিছুই কি কখনো পাওয়া যায়? সুতরাং এই সমস্ত কথা ভেবে আমরা আর সময় নষ্ট করিনি। এই পরিবেশে আমি সারা দিন মন দিয়ে ছবি আঁকতে পারবো, আর এলিজাবেথও লেখায় মনোযোগ দিতে পারবে। এই আশায় আমরা বাড়িটা ভাড়া নিয়ে ফেললাম। গ্রামের এক চাষির স্ত্রীকে আমরা কাজ করবার জন্য বহাল রাখলাম। ওর নাম ডোরম্যান। কাজের মেয়েটাকে আমরা ভাগ্য করেই পেয়ে গিয়েছিলাম। যেমন পরিষ্কার কাজ, তেমনই ঘরোয়া রান্নাবান্না। এত সুন্দর করে ও বাগানের পরিচর্যা করত আমরা ভাবতেও পারতাম না। নানান গাছের সঙ্গে মেয়েটা আমাদের পরিচয় করিয়ে দিত। কাজ করার মাঝে মাঝে গ্রামের অনেক মানুষের কথা বলতো আর তাদের গল্প শোনাতো। প্রাচীন যুগে এই গ্রামের কিছু শয়তানের কথাও বলতো সে। সেই সব লোকের কথা বলতে বলতে মাঝে মধ্যেই থেমে গিয়ে সে দীর্ঘশ্বাস ফেলত। এলিজাবেথ ডোরম্যানকে খুব পছন্দ করত।
ডোরম্যানের বলা কথাগুলো নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে কখনো নিজের লেখালেখিতেও ব্যবহার করে ফেলত। এভাবেই প্রায় 3 মাসের সুখী বিবাহিত জীবন আমরা কাটিয়ে ফেললাম। ভাবতে অবাক লাগতো, এই 3 মাসের সংসারে আমাদের মধ্যে কোনো অশান্তি হয়নি। তখন অক্টোবর মাস, গরম বেশ পড়েছে। সন্ধ্যের মৃদু হাওয়া মনে একটা শান্তি দিয়ে যাচ্ছে। সন্ধ্যের দিকে একদিন দরজার বাইরে পায়চারি করছিলাম, সিগারেটটা ধরিয়ে বাড়ির আশেপাশের গাছপালাগুলোর দিকে তাকিয়েছিলাম। সেই সময় আমাদের প্রতিবেশীর সঙ্গে আলাপ হলো, কিন্তু একটু গল্প সেরে সেদিন যখন ঘরে এলাম, দেখলাম এলিজাবেথ মন খারাপ করে বসে রয়েছে। ওর চোখটা যেন ছলছল করছে। আমি ওকে এইভাবেই প্রথমবার দেখলাম। ওকে নিজের মধ্যে জড়িয়ে নিয়ে চিন্তিত মুখে জিজ্ঞেস করলাম, এ কি, কি হয়েছে এলিজাবেথ? এ কি, তুমি কাঁদছো কেন? আমাকে দেখে এলিজাবেথের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমার বুকে মুখ গুঁজে দিল সে। এবার আমি সত্যিই খুব চিন্তায় পড়ে গেলাম। এতদিনে একবারও ওকে এইভাবে কষ্ট পেতে দেখিনি। তবে কি আমি কোনো ভুল করে ফেলেছি নিজের অজান্তে? গলার জোর বাড়িয়ে আবার জিজ্ঞেস করলাম, বলো, আমাকে বলো, কি হয়েছে বাবা তোমার? কেউ কিছু বলেছে? এলিজাবেথ ফুঁপিয়ে ফুঁপিয়ে উত্তর দিল, ডোরম্যান। ডোরম্যান? কি করেছে ডোরম্যান? কোথাও যেন মনে মনে একটা শান্তি পেলাম আমি। এই মাসের মধ্যেই ও চলে যাচ্ছে। ওর ভাইঝি খুব অসুস্থ নাকি, দেখতে যাচ্ছে ডোরম্যান। কিন্তু আমার মনে হচ্ছে ও অন্য কোনো কারণে চলে যাচ্ছে জানো। ওর ভাইঝি তো আগে থেকেই অসুস্থ, এটা আর নতুন কি বলো? তাছাড়া তাছাড়া কি বাবা? তাছাড়া আমি যখন ওকে জিজ্ঞেস করলাম কেন এত তাড়াহুড়ো করে যাচ্ছে, ও খুব ইতস্তত করে উত্তর দিচ্ছিল। ঠিক করে বলতেও পারছিল না যে ওর কি হয়েছে। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, ও শোনা বউটা, এভাবে কেউ কাঁদে? শোনো, যাই হয়ে যাক না কেন, এইভাবে চোখের জল ফেলবে না। আরে আমি তো আছি নাকি তোমার সঙ্গে, হ্যাঁ? আর এইভাবে কাঁদলে কিন্তু সবাই ছিঁচকা তুলে বলবে। কেমন লাগবে তখন? এলিজাবেথ চোখটা মুছতে মুছতে একটা ফ্যাকাশে হাসি হাসল। কিছুক্ষণ থেমে সে আবার বলতে আরম্ভ করলো, কিন্তু ব্যাপারটা বেশ সিরিয়াস। তুমি যতটা হালকাভাবে নিচ্ছ অতটা সহজ নয়। গ্রামের মানুষদের মধ্যে একতা অনেক বেশি। একজন কাজ না করতে চাইলে অন্য কেউ কাজ করতে চাইবে না আর আমাদের বাড়িতে। তখন কি হবে একবার ভেবে দেখেছো? এত এত বাসন মাজা, খাবার জল নিয়ে আসা, রান্না, আমরা কখন করব এত কিছু? আর এগুলোতে সময় দিলে নিজেদের কাজই বা করবো কি করে? আমি আবার যতটা সম্ভব সান্ত্বনা দিয়ে বললাম, দেখো, আমরা হয়তো ডোরম্যানের মতো এত ভালো করে করতে পারবো না, কিন্তু দুজনে ঠিক চালিয়ে তো নিতে পারবো। কি? আচ্ছা ঠিক আছে, আমি ওর সঙ্গে একবার কথা বলবো। কি সমস্যা হচ্ছে কাজ করতে, মাইনে বাড়াতে চাইছে কিনা, কথা বলে জেনে নেব। এবার এবার মনে হলো এলিজাবেথ সত্যিই একটু স্বস্তি পেয়েছে। আমি তাই বললাম, এখন চলো, আর ঘরে বসে মন খারাপ করতে হবে না। চার্চের সামনে থেকে দুজনে একটু ঘুরে আসি। চলো চলো, গেট আপ। এই চার্চের রাস্তাটা আমাদের বড্ড প্রিয়। মাথা উঁচু করে একলা দাঁড়িয়ে থাকে চার্চটা। বিশেষ করে এই পূর্ণিমার রাত্রিগুলোয় অপূর্ব সুন্দর দেখতে লাগে। চার্চের কাছাকাছি যাওয়ার রাস্তাটা কাঠের বাঁধানো, দুধারে মোটা কাঠের রেলিং দেওয়া। গ্রামবাসীরা বলে এই রাস্তাটা দিয়ে নাকি প্রাচীনকালে মৃতদেহ নিয়ে যাওয়া হতো। চার্চের দেওয়ালগুলো বহু পুরনো হয়ে যাওয়ার কারণে কালো ছোপ ছোপ দাগ পড়ে গিয়েছে। ঘন গাছপালা ঝোপঝাড়ে আবৃত চার্চের ভিতরটা ঘাসে ভর্তি। দরজাটা মোটা ওক কাঠের। দরজা দিয়ে ঢুকতেই দুদিকে দুটো বেদির ওপর দুটো মার্বেলের মূর্তি রাখা। হাত জোড় করে তারা মূর্তি রূপে যেন যুগের পর যুগ সেখানে থেকে গেছে। চাঁদনি রাতে তাদের স্পষ্ট দেখা যায়। ওগুলো যে কাদের মূর্তি তাদের নাম এখানে কেউ বলতে পারে না, কিন্তু গ্রামবাসীরা বলে ওগুলো নাকি খুব শয়তান দুজন লোকের মূর্তি, যারা এক সময় এলাকার মানুষদের উপর প্রচণ্ড অত্যাচার করত
ডাকাতি করে সবার টাকা পয়সা লুট করে নিত এবং মানুষ খুন করত। ওদের বাড়িটা নাকি এতটাই অভিশপ্ত ছিল যে হাজার মানুষের হতাশার কান্না সেই বাড়িতে জমা থাকত। বাজ পড়ে নষ্ট হয়ে গিয়েছিল ওদের বাড়িটা। পরে ওদের উত্তরাধিকারীরা ওদের লুট করা টাকা দিয়ে চার্চে এই 2টো মার্বেলের মূর্তি তৈরি করে দিয়েছিল, যাতে মৃত্যুর পরে অন্তত ওদের কিছুমাত্র পাপক্ষয় হয়। আমাদের ভাড়া নেওয়া জায়গাতেই নাকি ওদের বাড়ি ছিল। আমি অবশ্য এসব জিনিসে খুব একটা বিশ্বাস করি না, কিন্তু মূর্তি দুটোর মুখের ভয়ঙ্কর আদল দেখলে আমিও যেন কোথাও গিয়ে গ্রামবাসীদের কথা একটু যেন বিশ্বাসই করে ফেলি। সেদিন রাত্রে চার্চটা অপরূপ সৌন্দর্যের মালিক হয়ে উঠেছিল। সামনের উঠোনটায় ঝরে পড়ে আছে কত অচেনা পাতা। পাশের হলদে বড় বড় গাছের ছায়াগুলো পড়ছিল চার্চের দেওয়ালে আর উঠোনে। এলিজাবেথ আর আমি কয়েক মুহূর্তে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। এক অদ্ভুত প্রেমের নেশা পেয়ে বসেছিল আমাদের। প্রথম দেখা হওয়ার গল্প, প্রথম বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার কথা, বিয়ের কথা, জীবনের নানান চাওয়া পাওয়া নিয়ে আমরা আলোচনায় মেতে উঠেছিলাম। মাঝে মধ্যেই আমরা চার্চের রূপ নিয়েও কথা তুলছিলাম। সেদিনের পর আরও একটা দিন পেরোলো। একদিন ডোরম্যান আমাদের বাড়িতে এলো। কাজে আসবার পর ওকে ডেকে পাঠালাম মুখোমুখি কথা বলার জন্য। ও এসে সবেমাত্র আমার স্টুডিওতে বসেছে। সরাসরি প্রসঙ্গ টেনেই কথা শুরু করলাম। তুমি আমাদের সঙ্গে আর থাকতে চাইছো না কেন ডোরম্যান? এনি প্রবলেম? ডোরম্যানকে খুব একটা স্থির লাগছিল না, তাই ঠিকঠাক উত্তরও এলো না। এই মাসটাও হয়তো আমি আর থাকতে পারবো না, 2-1 দিনের মধ্যেই আমাকে যেতে হবে। কিন্তু তোমার সমস্যাটা কোথায় হচ্ছে একটু খুলে বলা গেলে ভালো হতো। এলিজাবেথ কি কিছু বলেছে তোমায়? এমা, না না, ম্যাম খুবই ভালো মানুষ। তাহলে কি ডোরম্যান, তোমার কি এই মাইনেতে পোষাচ্ছে না? ডোরম্যান কথাটার বিরোধিতা করে। ওসব কিচ্ছু না, আসলে আমার ভাইজির শরীরটা। কিন্তু সেটা তো নতুন কিছু নয়। আমরা তো এখানে আসার পর থেকেই শুনছি যে তিনি নাকি অসুস্থ। হঠাৎ কি এমন হলো? ডোরম্যান আবার ইতস্তত করে বলল, আসলে আমাকে যেতেই হবে। এইবার আমি একটু রেগেই গেলাম। এরকমভাবে কাজ ছেড়ে দেওয়াটা কি ধরনের ভদ্রতা ডোরম্যান? তুমি ভালো করেই জানো এলিজাবেথ বাড়ির কাজ তেমন পারে না। অন্তত একটু সময় তো তোমার দেওয়া উচিত, অন্তত অন্য আরও একজনকে খোঁজা অবধি। যাককে, বাদ দাও, তোমাকে আর বুঝিয়ে পারবো না। অন্তত এই মাসটা কমপ্লিট করে যেও, যাতে অন্য কাউকে খোঁজার সময়টুকু অন্তত পাই। ডোরম্যান যেন খুবই চিন্তিত কোনো একটা ব্যাপার নিয়ে। আমার আমার পক্ষে সম্ভব নয়, একটু বোঝার চেষ্টা করুন। আমাকে সামনের বৃহস্পতিবারই যেতে হবে। মানে এই একটা সপ্তাহ সময় দিতে তোমার এত সমস্যা? শুধু শুধু এই সপ্তাহটাই তো, পরের সপ্তাহ থেকে আমি আসবো আবার। এইবার ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হলো। এলিজাবেথ তাহলে ভুল বুঝেছে। ডোরম্যান মোটেও কাজ ছাড়ছে না, ও 1 সপ্তাহের জন্য মাত্র ছুটিই নিচ্ছে। আমি গলাটা নামিয়ে জিজ্ঞেস করলাম, ও আচ্ছা, এবার বুঝলাম। কিন্তু এই সপ্তাহটাই কেন? কোনো কারণ আছে? আসলে মানে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে। ডোরম্যান আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করলো। আমি বললাম, আরে ভয় পাওয়ার কিছু নেই, বলো না। আসলে বছরের এই বিশেষ সময়টায় এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। সবাই বলে এখানে নাকি আগে একটা বিশাল বড় বাড়ি ছিল, সেই বাড়িটা নাকি অভিশপ্ত। এটুকু বলেই ও থেমে গেল। ভাগ্যিস এলিজাবেথ এখন এখানে নেই, ভীষণ ভয় পেয়ে যেত এসব শুনলে। আমি ধীরে ধীরে বললাম, আমাকে নিশ্চিন্তে বলতে পারো, আমি অন্তত হেসে উড়িয়ে দেব না তোমার কথা। ডোরম্যানকে দেখে মনে হলো ও এতক্ষণে একটু যেন সাহস পেয়েছে। আপনাদের বাড়ির সামনে ওই যে ওই বড় চার্চটায় গিয়েছেন কখনো আপনারা? হ্যাঁ, প্রায় তো যাই। ওখানে 2টো বড় বড় মার্বেলের মূর্তি রাখা আছে, নিশ্চয়ই খেয়াল করেছেন। হ্যাঁ, চার্চে ঢোকার মুখেই ওই ওই দুটো তো।
ওদের খেয়াল করলেই মনে হয় যেন মার্বেলের খোলসের মধ্যে দুটো মানুষ দাঁড়িয়ে আছে। প্রতিটা সেন্টস ইভিনিংয়ে চার্চের ঘন্টায় ঠিক রাত 11টা বাজলে ওরা ওরা হাঁটতে শুরু করে। আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, হাঁটতে মানে? মার্বেলের মূর্তি হাঁটে? হ্যাঁ, অনেকবার ওদের পায়ের ছাপও পাওয়া গেছে। কোথায় যায় হেঁটে? এখানে ওদের বাড়িতে, কবরস্থানে হাঁটে, সামনের বাঁধানো রাস্তায় হাঁটে, তারপর আবার চার্চে ফিরে যায়। কেউ দেখেছে ওদের হাঁটতে? আমি আমি অত কিছু বলতে পারবো না। যেটুকু জানি আমি সেটুকু বললাম। আপনারা আপনারা কিন্তু 11টার আগে দরজা বন্ধ করে দেবেন। জানলা টানলাও খোলার কোনো দরকার নেই। আচ্ছা, আমাদের আগে এখানে কে থাকতো বলো তো? কেউ না। আমি আরো অবাক হলাম। কেউ না মানে? বাড়ির মালিক বাইরেই থাকেন, ভাড়া দিতে চাইতেন, কেউ ভাড়া নেয়নি। আপনারাই অনেক বছর পর প্রথম ভাড়া নিলেন। ডোরম্যান আর কোনো মতেই কোনো কথা বলল না। আমিও আর ওকে জোর দিই কি করে। সেদিনের মতো কাজ সেরে ও বাড়ি চলে গেল। আমি এলিজাবেথকে কিছুই বললাম না। কি আর বলতাম, বলে লাভ তো কিছু নেই, উল্টে ভয় পাবে, বাড়িতে থাকতে চাইবে না। তাছাড়া এসব রটনা সমস্ত পুরনো বাড়িতে থাকে। এলিজাবেথের মনটা যদিও এখন একটু ভালো হয়েছে। ডোরম্যান যাওয়ার আগে ওকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে সে মোটেও কাজ ছেড়ে যাচ্ছে না, 1 সপ্তাহের ছুটি নিচ্ছে। আমিও ওসব ভুলে নিজের আঁকা ঝোঁকায় মন দিলাম। বৃহস্পতিবারটা আমরা নিজেরাই টুকটাক কাজকর্ম করে কাটিয়ে দিলাম। এলিজাবেথ ওর অন্নভুস্ত হাতে আলু দিয়ে একটা তরকারি বানালো। শুক্রবার আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। সেই শুক্রবার যার কথা আমি সারা জীবন চাইলেও জীবন থেকে মুছে দিতে পারবো না। সেই ভয়ঙ্করতম শুক্রবারের কথা বুকের মধ্যে অনেক কষ্ট বয়ে নিয়েও আজ লিখে যাচ্ছি। জানি না কেউ বিশ্বাস করবে কিনা। ঘুম থেকে উঠে দুজনে মিলে ঘর পরিষ্কার করলাম। ব্রেকফাস্ট বানিয়ে খোলা আকাশের নিচে গিয়ে দাঁড়ালাম। অদ্ভুত সুন্দর আকাশ ছিল সেদিন। পেঁচানো তুলোর মতো মেঘ যেন কেউ তুলি বুলিয়ে গেছে। অক্টোবরের কোমল হাওয়ায় অপরূপ লাগছিল আমার এলিজাবেথকেও। সারা দিন কেটে গেল এভাবেই। সন্ধ্যের হালকা আলোয় মনে হচ্ছিল ওর হাতে হাত রেখেই কাটিয়ে দেওয়া যায় একটা ফুলের মতন জীবন। আমার স্টুডিওতে শান্ত চোখে বসে আছে এলিজাবেথ। দীর্ঘক্ষণের নিস্তব্ধতা কাটিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বাবান? আমার মনটা খারাপ? মন খারাপ ঠিক নয়, সকাল থেকে না আমার একটু অস্বস্তি হচ্ছে। সে কি, আমাকে বলোনি কেন? বলো বলো, কি সমস্যা হচ্ছে তোমার, বলো। সকাল থেকে 3-4 বার কেমন যেন আমি কেঁপে কেঁপে উঠলাম জানো, কিন্তু ঠান্ডা তো নেই। না, ঠান্ডা তো তেমন নেই, কিন্তু তোমার বোধহয় ঠান্ডা লেগে গেছে। ভিতরে ভিতরে জ্বর এলে এরকম হতে পারে। এত চিন্তা করো না, সমস্ত ঠিক হয়ে যাবে। এলিজাবেথ যেন আমার কথাটা কানেই নিল না। একটা অদ্ভুত প্রশ্ন করে বসল সে। আচ্ছা, তুমি শয়তান বিশ্বাস করো? এলিজাবেথ, তুমি এসব জিনিস ভাবছো এখন বসে বসে? না, আমি বিশ্বাস করি না, হয়েছে? এলিজাবেথ নিজের মতো বলে গেল, আমি করি জানো। আমার বাবা যেদিন মারা গেলেন, বাবা তখন স্কটল্যান্ডে, তখন যোগাযোগের মাধ্যম তো জানোই। অথচ আমি বাড়িতে বসে বসেই যেন বুঝতে পেরে গিয়েছিলাম বাবা আর নেই। ওর কথা শুনে আমি চুপ করে গেলাম। কিছু ক্ষেত্রে সত্যিই কোনো যুক্তি খাটে না, অথবা কোনো যুক্তি দিতে নেই। এলিজাবেথ আমার সামনে এসে আমার কপালে একটা নিস্তরঙ্গ চুমু এঁকে দিয়ে বলল, ছাড়ো ওসব কথা, চলো আজ আমরা ঘরটাকে খুব সুন্দর করে মোমবাতির আলোয় সাজাবো। আমার নিজের একটা লেখাও তোমাকে পড়ে শোনাবো। আমরা সত্যি ঘরটাকে খুব সুন্দর করে সাজালাম। মোমবাতির হলদে আলোয় পিয়ানো বাজিয়ে এলিজাবেথের লেখনী শুনে ঘন্টা দুয়েক কোথা থেকে যে পার হয়ে গেল
তা কেউই বুঝতে পারলাম না। 10:30 বাজতেই আমায় সিগারেটের নেশাটা পেয়ে বসে। তখনও তাই হলো। এলিজাবেথকে বললাম, তুমি একটু রেস্ট নাও, আমি এই সিগারেটটা খেয়েই আসছি। এলিজাবেথ নিষ্পাপ শিশুর মতো করে আমার গলাটা জড়িয়ে ধরল। না না, আমিও যাব, আমার কিচ্ছু হবে না। আমি ওর 2 চোখে চুমু দিয়ে বললাম, কথা শোনো বাবা, এই তো সামনেই যাচ্ছি, এক্ষুনি চলে আসবো। তুমি কাল যেও, আজ তো তোমার শরীর খারাপ, আবার যদি ঠান্ডা লেগে যায় আরও কষ্ট পাবে খামোখা। এলিজাবেথ নিমরাজি হলো। অভিমানী গলায় আমার দিকে তাকিয়ে বলল, এক্ষুনি চলে আসবে কিন্তু। আর শোনো, আমাকে ছেড়ে কিন্তু কোনোদিনও কোথাও যাবে না। আমি ওর দিকে স্নেহপূর্ণ চোখে তাকিয়ে একটু হাসলাম। বললাম, আরে কোথাও যাব না বাবা, একটু শুয়ে থাকো, এই এক্ষুনি চলে আসবো। ঠেস দিয়ে সদর দরজাটা লাগিয়ে দিলাম। এখানে চুরি ডাকাতির খুব একটা ভয় নেই। সিগারেটে একটা টান দিতেই অভ্যাসবশত আকাশের দিকে তাকালাম। এত সুন্দর আকাশের বর্ণনা এর আগে শুধু কবির কবিতাতেই পান করেছি। পাতলা মেঘের স্বর তারাগুলোকে যত্নে যেন ঢেকে রেখেছে। 2-1টা তারা মাঝে মধ্যেই বেরিয়ে মিটমিট করছে, আবার ঢুকে পড়ছে অগোচরে। মেঘের সমুদ্রে আকাশের বুকে তটভূমি, সেই সমুদ্রে সাঁতার কাটছে চাঁদটা এবং অজস্র নক্ষত্র। এই মায়া একটা সিগারেটের সঙ্গে সঙ্গে ছেড়ে আসা যায় না। আরও একটা সিগারেট ধরিয়ে এই সুন্দর প্রাকৃতিক পথে আমি হাঁটতে লাগলাম। চার্চের ঘড়িতে ঘন্টা পড়ল। 1-2 করতে করতে গুনে ফেললাম 11টা ঘন্টা। 11টা? সে কি, কখন 11টা বেজে গেল এর মধ্যে? কই বুঝতে পারলাম না তো। এই স্বর্ণালী রাত্রে নিশ্চয়ই চার্চটাকে অনেক বেশি সুন্দর লাগবে অন্য দিনের থেকে। এটা ভাবতে ভাবতে চার্চের রাস্তায় এগোলাম। একবার পিছনে ঘুরে দেখলাম এলিজাবেথ হলদে আলোয় আধ শোয়া হয়ে চেয়ারে হেলান দিয়ে রয়েছে। ওর মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু আমি জানতাম ও নিশ্চয়ই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আমি আমাদের কথা ভাবছিলাম। 3 মাস কেটে গেল আমাদের সংসার যাপনের। 3 মাস কম সময় নয়। আমার একমাত্র ভালোবাসার মানুষ দিন রাত আমার সঙ্গে কাটাচ্ছে তার জীবন। হাজার না পাওয়ার মাঝে এই তো এক চরম পাওয়া। ভাবতে ভাবতে চার্চের প্রায় কাছে চলে এলাম। কাঠের রাস্তাতে উঠতেই একটু পরে মনে হলো কেউ যেন হাঁটছে সামনে। এদিকে আবার খুব কাঠ চুরি হয়, বোধহয় তাদের মধ্যেই কেউ একটা হবে। বোকা চোর ভেবেছে কেউ জানতেই পারবে না। কিছুক্ষণ পর আওয়াজটা যেন আরো জোরে মনে হলো। আমাকে দেখে কি তবে তাড়াতাড়ি হাঁটতে আরম্ভ করেছে? হাঁটার শব্দটা একসময় ইকো হতে হতে মিলিয়ে গেল। আমিও চার্চের দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজাটা হাট করে খোলা। ইস, আমি আর এলিজাবেথ মনে হয় দরজাটা বন্ধ করতেই ভুলে গেছি। আমরা ছাড়া এখানে তো তেমন কেউ একটা আসে না, অতএব মনে হয় আমাদেরই ভুল। যাই হোক, চার্চে ঢুকেই মনটা বেশ ভালো হয়ে গেল। সামনে থেকে দেখলাম বিশাল বড় বড় গাছের সারি ছায়া ফেলেছে দেওয়ালে। বসার চাতালটার দিকে তাকালাম। এলিজাবেথ আর আমি ঠিক এখানে বসে গল্প করি। আজ আবার একাই বসলাম, একটু হাসলাম নিজের ওপরেই। আর একটু সামনে এগোলেই ওই মার্বেলের মূর্তিগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে। ওরা নাকি হাঁটে। 2টো ভারী ভারী মার্বেলের মূর্তি হাঁটে। পর মুহূর্তে নিজের ভাবনাকে সংযত করে নিলাম। এইসব ভুলভাল জিনিস চিন্তা করলেই এরা পেয়ে বসে। প্রথমত, এসবে আমি একদম বিশ্বাস করি না, আর দ্বিতীয়ত এগুলো একদম ভুলভাল যুক্তি। ডোরম্যান ফিরলে ওকে ভালোভাবে বোঝাতে হবে। যাই হোক, 2 পকেটে 2টো হাত ঢুকিয়ে আমি হাঁটছিলাম। কিছুক্ষণ এদিক ওদিক তাকানোর পর একটা জিনিস দেখে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। মার্বেলের ওই মূর্তি 2টো সেখানে নেই। যে স্ল্যাবগুলোর ওপর ওরা দাঁড়িয়ে থাকে সেগুলো ফাঁকা পড়ে রয়েছে। মানে আমি কি পাগল হয়ে গেলাম নাকি? বারবার নিজেকে চিমটি কেটে চোখ রোগড়ে রোগড়ে দেখলাম, না সত্যি সেখানে মূর্তি 2টো নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব?
এত বিরাট আকার দুটো মার্বেলের মূর্তি এভাবে এভাবে কি করে? এবার আমি একটু ভয়ই পেলাম। আমার ছোট টর্চটা জেলে চার্চের চারিদিকে আলো ফেললাম। প্রাচীন অন্ধকারে নিমজ্জিত ওই চার্চে এখন শুধু আমি একা দাঁড়িয়ে। আমি কি সত্যি সেখানে একা ছিলাম? এরপরেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো আমার সঙ্গে। আমি আর ওখানে একা দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। কোনো মতে পাঁচিল টপকে একটা শর্টকাট রাস্তা পেয়ে গেলাম। আমাদের জানলা থেকে আসা ক্ষীণ আলোটা দেখা যাচ্ছিল। ঝোপঝাড় ভেঙে কোনো মতে আমি বেরিয়ে পড়তে চাইলাম। সামনে লাফ দিতেই কাউকে যেন দেখতে পেলাম আমার সামনে। ভয় জোরে চিৎকার করে উঠলাম, কে কে? সরে যাও আমার সামনে থেকে, সরে যাও, সরে যাও। দেখলাম সে আমার হাতের কনুইয়ের জায়গাটা ধরে জোরে জোরে আমাকে ঝাঁকাচ্ছে। আমাদের প্রতিবেশী ডাক্তারকে চিনতে পারলাম নিজেকে একটু সামলে নিতে। তিনি আমাকে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, ও তাহলে আপনি? আমি নিজেকে ছাড়াতে চাইলাম। ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন, তাড়াতাড়ি ছাড়ুন, আর আপনিও চলে যান। ওই মার্বেলের মূর্তিগুলো চার্চ থেকে চলে গেছে। আমি আমি এক্ষুনি নিজে দেখেছি। ডাক্তার আমার দিকে তাকিয়ে একটা ব্যঙ্গের হাসি হাসলেন, তারপর জোরে জোরে হেসে বললেন, আপনি বোধহয় খুব বেশি সময় নষ্ট করছেন দাদা। বেশি স্মোক করলে কিন্তু এরকম প্রবলেম হয়। কাল আপনাকে একটা ওষুধ লিখে দেবো। আমি ওকে কথাটা শেষ করতে দিলাম না। আপনি কি ইয়ার্কি মারছেন নাকি? ছাড়ুন আমাকে। আমি এক্ষুনি নিজের চোখে দেখেছি ফাঁকা স্ল্যাবগুলো ওখানে পড়ে রয়েছে। ডাক্তার এবার খুব রেগে গিয়ে বললেন, এসব চালাকি ছাড়ুন আপনি। এখন এইসব কথায় গিয়ে গ্রামবাসীদের মধ্যে ছড়াবেন আর একটা রটনা রটবে। হ্যাঁ, মানুষ ভয় পাবে নাকি? আমি কাউকে কেন বলতে যাব? এই ছাড়ুন, আমার স্ত্রী বাড়িতে একা রয়েছে, চিন্তা করবে। ছাড়ুন। আপনি এতটা ভীরু? আমি একজন রোগীকে দেখতে যাচ্ছি, তার আগে চার্চটা নিজের চোখে দেখব, ঠিক আছে? এই ভীরু কথাটা আমার আত্মসম্মানে বাধা দিয়ে উঠল। ডাক্তারও আমাকে ছাড়তে একেবারেই নারাজ। আমার হাতটা চেপে ধরে চার্চের ভিতরে ঢুকলেন। আমি ঢুকেই ভয় চোখটা বন্ধ করে দিলাম। ডাক্তার আমার হাতটা ছেড়ে দিয়ে বললেন, মূর্তি নেই না? তাহলে এগুলো কি? আমি অবাক হয়ে চোখ দুটো খুললাম, কিন্তু এটা কি করে হয়? আমি নিজে এক্ষুনি চোখে দেখে গেছি, এই তো একটু আগেই। এখন মূর্তি দুটো দাঁড়িয়ে রয়েছে ঠিক নিজেদের জায়গায়। আমার ধরে যেন প্রাণ এলো। ডাক্তার বললেন, হ্যাঁ, ডাক্তারের চোখে ফাঁকি। ঠিক ধরেছি, আপনি কিন্তু বেশি স্মোক করছেন। আমি ভয় আর লজ্জা মিশ্রিত গলায় বললাম, হ্যাঁ, আসলে অল্প আলোয় বোধহয় দেখতে আর কি একটু ভুল হয়েছে। ডাক্তার একটু হাসলেন, তারপর কিছু একটা দেখে খুব অবাক চোখে তাকিয়ে বললেন, না, আপনি বোধহয় খুব একটা ভুল বলেননি। এ দেখুন, এই টর্চটা এখানে ফেলুন তো। দেখুন মূর্তিটার হাতটা একটু ভাঙা। তার মানে এটাকে চুরি করার জন্য কেউ তুলে নিয়ে যাচ্ছিল। কথাটা শুনে আমি একটু স্বস্তিই পেলাম। সত্যিই তাই, একটা মূর্তির এক হাতের কোড়ে আঙ্গুলটা ভেঙে গেছে। এর আগে আমরা এতদিন এসেছি, কিন্তু কোনোদিন তো এটা দেখিনি। একটা মার্বেলের মূর্তির আঙ্গুল হঠাৎ এরকমভাবে ভেঙে যাবেই বা কেন? যাই হোক, আমরা আর ওখানে কোনো কথা বাড়ালাম না। যদি ডাকাত হয়েও থাকে, সে নিশ্চয়ই আশেপাশেই রয়েছে, আর সেটা আমাদের জন্য খুব একটা ভালো হবে না। ডাক্তারকে বললাম, ঠিক আছে, আপনি পেশেন্টের বাড়ি যান, আমি চলে যাব। ডাক্তার বললেন, না না, ওটা কালকে গেলেও হবে, কিন্তু চলুন আপনাকে আগে বাড়ি পৌঁছে দিয়ে আসি। এখন আপনার নার্ভ দুর্বল, একা পাহাড়ি রাস্তায় হাঁটার দরকার নেই। আমরা দুজনে টুকটাক কথা বলতে বলতে বাড়িতে এসে পৌঁছালাম। বাড়ির বেশিরভাগ মোমবাতি তখন নিভে গেছে। এলিজাবেথ বেচারা আমার জন্য অপেক্ষা করে বোধহয় ওই চেয়ারেই বসে ঘুমিয়ে পড়েছে। কিন্তু ও ঘরে ওকে দেখতে পেলাম না। দু একবার ডাক দিলাম, সাড়া পেলাম না। বাইরের মোমবাতির মৃদু আলোয় দেখলাম এলিজাবেথকে অন্য একটা ঘরে। ও বোধহয় জানলা দিয়ে দেখছিল আমরা আসছি কিনা। কিন্তু কাছে আসতে আমার শরীর বিস্ময়ে কাঁপতে আরম্ভ করলো। টেবিলের ওপর শুয়ে রয়েছে আমার প্রাণের এলিজাবেথ। মাথাটা নিচের দিকে ঝুলছে, চুলগুলো এসে পড়েছে কার্পেটের ওপর, চোখ দুটো বড় বড় করে খোলা।
আমি জানি না তারপর কি হয়েছিল। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছিলাম আমার এলিজাবেথকে। 1000বার 1000টা আদরের নামে ওকে ডেকেছিলাম, কিন্তু সাড়া আর পাইনি। বেশ খানিকক্ষণ পর আমি নিজেকে বোঝাতে পেরেছিলাম এলিজাবেথ আর বেঁচে নেই, কিন্তু কিন্তু ওর হাতে ওটা ওটা কি ধরা আছে। একটু চেষ্টা করে হাত থেকে সেটা বের করতে পেরেছিলাম আমরা। একটা ধূসর মার্বেল পাথরের কোড়ে আঙ্গুল। শুনছিলেন প্রস্তর মূর্তির অভিশাপ। মূল রচনা ইডিথ নেসবিট, ভাবান্তর স্মিতা ভট্টাচার্য। গল্প পাঠে এবং সূত্রধারে ছিলাম আমি অনুভব। কথকের ভূমিকায় ছিলাম আমি অনুভব, ডোরম্যানের ভূমিকায় ছিল সায়নী, এলিজাবেথের ভূমিকায় ছিল স্মিতা এবং ডাক্তারের ভূমিকায় ছিল রণদীপ। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টিতে ছিল শুভায়ন। পোস্টার ডিজাইনিং কভারম্যান অভিব্রত। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা এক্ষুনি জানাও কমেন্ট বক্সে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, শুরুতে যেমন বলেছি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা আমাদের নতুন গল্পের নোটিফিকেশনটা ঠিক পেয়ে যাও। চলো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, ভয় থেকো।